আমাকে তোরা মাছ দিয়ে যা রে। আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। মাছ দিয়ে যা, মাছ দিয়ে যা, আমাকে মাছ দিয়ে যা বলছি। পেতনি একা একাই গাছের ডালে বসে এভাবে চিৎকার করছিল, কিন্তু এদিকে রাত হওয়াতে কোনো পাখি আর সেই পথ দিয়ে যাচ্ছিল না। বেচারা মাছ খাওয়া পেতনি দুঃখে দিন কাটাচ্ছিল। আজ এই পথে কেউ এলো না, আর আমার জন্য কোনো মাছ তো নিয়ে এলো না। এবার কি তবে আমাকে না খেয়ে রাতটা কাটাতে হবে? আমি যে মাছ খাবো। মাছ খাওয়া পেতনি মাছ খুঁজতে না গিয়ে গাছের উপরে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই টোনা নামের এক পাখি মাছ কিনে সেই পথ দিয়েই উড়ে যাচ্ছিল। আমি শুনেছি এই পথে নাকি পেতনি থাকে। আজ তো আমার অনেক দেরি হয়ে গেল। এখন তো আমি কোথাও দাঁড়াতেও পারবো না, নইলে যে আমার অনেক দেরি হয়ে যাবে, আর আমার বউটা তো রেগে একদম আগুন হয়ে যাবে। ধুর চাই, আমার কিন্তু এসব আর ভালোই লাগে না। টোনা হনহন করে সামনের দিকে যেতে থাকে। এদিকে পেতনি টোনাকে দেখে বলে, এই এই, দাঁড়া, দাঁড়া বলছি, মাছ দিয়ে যা, আমাকে মাছ দিয়ে যা বলছি। না না, তুমি দয়া করে আমাকে যেতে দাও। আমি যদি মাছ না নিয়ে বাড়িতে ফিরি, তবে যে আমার বউ আজ আমাকে ঘরে ঢুকতেই দেবে না। যা বাবা, এই পেতনি তো এক্ষুনি চিৎকার করছিল, তাহলে আবার এখন কোথায় চলে গেল? কোথায় যায় যাক বাবা, আমি আগে উড়ে পালিয়ে যাই। এরপর টোনা বাড়িতে চলে আসে আর এসে তার বউকে ডাকতে থাকে। বউ, কোথায় গেলে গো তুমি? ও বউ, এই দেখো, আমি মাছ নিয়ে এসেছি। সে কি গো, তুমি এত রাতে বাড়ি ফিরলে যে? রাত কতটা বেজে গেছে সে কি তুমি দেখেছো? তার উপর তুমি এত রাতে বাড়ি ফিরেছো। বলি, এত রাতে তোমার এই মাছটা কে কাটবে শুনি? সোনা বউ আমার, লক্ষ্মী বউ, আসলে আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তো, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি এখন কষ্ট করে এই মাছটা কেটে ধুয়ে রেঁধে নাও তো, আমার পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে গো। টুনি আর কোনো কথা না বলে মাছ নিয়ে রান্নাঘরে চলে যায়। রাস্তায় তো তুই আমাকে মাছই খেতে দিসনি রে, এবার আমি তোর বউ হয়ে বসে বসে মাছ খাবো। টুনি রূপে পেতনি গপাগপ সে মাছগুলো গিলতে থাকে আর খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। একে কি টুনি, তুমি আমার জন্য মাছ রান্না না করে এসে শুয়ে পড়লে যে? আসলে টোনা, হয়েছে কি, মাছগুলো না একটা কালো বিড়াল এসে খেয়ে নিয়েছে, তাই তো এখন আর আমি তোমাকে মাছ রান্না করে দিতে পারবো না। শোনো, কাল সকালে কিন্তু তুমি আমার জন্য মাছ নিয়ে আসবে, কেমন? এসব আবার তুমি আমাকে কি বলছো কি? হ্যাঁ, আমি এতগুলো টাকা খরচ করে এতগুলো মাছ নিয়ে এলাম, আর তুমি কিনা সবগুলো মাছ বিড়ালকে খাওয়ালে? আমি আর তোমার জন্য কোনো মাছ নিয়ে আসতে পারবো না, বুঝেছো? কি কি বললে তুমি? আর একবারও যদি এমন কথা শুনেছি না, তবে কিন্তু তোমার ঘাড় আমি মটকে দেব, এই বলে দিলাম। নিজের বউয়ের মুখে এমন কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায় আর কোনো কিছুই না বলে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায়। কালু কাক তার পুকুর থেকে মাছ তুলতে থাকে বিক্রি করার জন্য। এদিকে সেই মাছের গন্ধ টুনির নাকে পৌঁছে যায়। আহা, এই তো দেখছি মাছের সুবাস। এমন কাঁচা মাছের সুবাস পেতে তো আমার খুব ভালো লাগে। আরে আরে, এই টোনার বউ আবার পাগল টাগল হয়ে গেছে নাকি? এমন করে কাঁচা মাছগুলো খাচ্ছে কেন? এই এই, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো আর দেখে যাও, টোনার বউ টুনি পাগল হয়ে গেছে। আরে আরে, এ কি, এই তো দেখছি সত্যি সত্যি টুনি একেবারে পাগল হয়ে গেছে। এই এই, ওকে সবাই ধরো আর ওকে মারো। আমাকে তোমরা একটু শান্তি করে মাছ খেতে দাও তো, শান্তি করে মাছ খেতে দাও বলছি, নইলে কিন্তু সবার ঘাড় আমি মটকে দেব। তোমরা সবাই এখান থেকে সরে যাও, আমার মনে হচ্ছে এর ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে। এই এই, তোরা সবাই ভয় না পেয়ে ওকে শক্ত করে ধর, বাকিটা আমি দেখছি। এই এই, খবরদার খবরদার বলছি, তোমরা কেউই আমার বউয়ের শরীরে হাত দেবে না। হ্যাঁ রে টোনা, তোর বউকে তো ভূতে ধরেছে রে। তোর বউ তো এখন শুধু মাছই খাচ্ছে, কিন্তু এরপর তো আমাদের সবার ঘাড় একদম মটকে খাবে। তোর বউকে এক্ষুনি বন ছাড়া কর, নইলে তোদের দুজনকেই আগুনে জ্বালিয়ে দেব। কি, তোর কিনা এত বড় সাহস? তুই কিনা আমাকে জ্বালাবি? দেখ, দেখ এবার আমি তোর কি হাল করি। টুনির ভেতরে থাকা পেতনি কালুকে আক্রমণ করে আর সবার সামনে কালুকে খেয়ে ফেলে। এসব দেখে তো সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যায়।
তুমি এসব কি করছো কি টুনি? আমাকে মাছ দে, আমার যে খুব ক্ষুধা লেগেছে। মাছ দে বলছি, মাছ দে। এ কি, তোর আবার কি হলো? আমার কথা কি তোর কানে যাচ্ছে না? তুমি বাড়িতে ফিরে চলো টুনি। আমি যে বাড়িতে তোমার জন্য অনেকগুলো মাছ রেখে দিয়েছি। কি, তুই সত্যি বলছিস? তুই কিনা আমার জন্য বাড়িতে মাছ রেখে এসেছিস? তবে আর দেরি কেন রে? চল চল, এক্ষুনি বাড়িতে চল। টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে যায় আর ঘরের ভেতরে টুনিকে মাছ খেতে দিয়ে টোনা ঘরের বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। এরপর টোনা দৌড়ে তান্ত্রিকের কাছে চলে যায়। এরপর সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। গাছের ডালে থাকা মাছ খাওয়া পেতনি তোর বউয়ের শরীরে ভর করেছে। আমাকে এক্ষুনি তোর বউয়ের কাছে নিয়ে চল তো। আমি তোর বউয়ের শরীর থেকে ওই পেতনিকে ছাড়িয়ে দিচ্ছি। এরপর টোনা তান্ত্রিককে তার বাড়িতে নিয়ে আসে আর তান্ত্রিক বাড়িতে এসে মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। এই এই, কে কে রে মন্ত্র পড়ছিস? থাম থাম বলছি, আমি যে এই মন্ত্রের শব্দ আর শুনতে পাচ্ছি না। থাম থাম বলছি, থাম। আয়, এক্ষুনি আমার বোতলে তুই বন্দি হয়ে যা। আয় বলছি, তাড়াতাড়ি বন্দি হ। তান্ত্রিক তার মন্ত্র বলে পেতনিকে বাহিরে বের করে নিয়ে আসে আর এদিকে পেতনি মন্ত্র সহ্য করতে না পেরে অদৃশ্য হয়ে উড়ে এসে তান্ত্রিকের বোতলে প্রবেশ করে। আমার সাথে এটা কিন্তু তোরা একদমই ঠিক করলি না রে। আমি আসবো, আবারও ফিরে আসবো। আর যখন আমি ফিরে আসবো তখন আমি সবাইকে ধ্বংস করে দেব। তান্ত্রিক বোতলে বন্দি সে পেতনিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টোনা আবারও তার সুস্থ বউকে ফিরে পায়। কি বৌমা, আর শুধু সবজি আর ভাত করেছো যে, মাংস মাছ করনি? আমি এই বুড়ো বয়সে এসব দিয়ে খাবো? তুমি জানো না আমি শুধু সবজি দিয়ে ভাত খেতে পারি না। আচ্ছা মা, এতদিন খেতে খেতে দেখি আপনার এক হাত চেপে লম্বা হয়ে গেছে। শুনুন মা, এখন থেকে একটু কম খাওয়ার চেষ্টা করবেন। কম খেলে না সংসারে 2 টাকা একটু আয় হবে। আমার ছেলে শহর থেকে সংসারের জন্য কত কত টাকা পাঠায়, আবার আমার খাওয়ার জন্য আলাদা করে টাকা পাঠায়। আর তুমি কি না কিপটামো শুরু করেছো? আমাকে না খাইয়ে সংসারের উন্নতির কথা ভাবছো? আমি কিন্তু আমার ছেলেকে ফোন দিয়ে সবটা জানাবো যে তুমি আমাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াও না, আমাকে তুমি খাবারের কষ্ট দাও। বলুন কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছেন? সংসারে 2 টাকা বাঁচিয়ে আমি উন্নতি করার চেষ্টা করছি। সব সংসারের টাকা পেটে পড়লেই তো হবে না, ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে মা। বৌমা, আমি তো তোমাকে টাকা জমার জন্য বাধা দেইনি। টাকা জমাও, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে নিজেদেরকে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না। সংসারে সব প্রয়োজন মিটিয়ে যা থাকবে তুমি তাই জমাবে। শুনুন মা, এই সংসারের দায়িত্ব এখন আমার হাতে, তাই আমি যা বলবো যেভাবে বলবো তাই খেতে হবে। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে উঠুন। টুনির শাশুড়ি মিনু আর কোনো কথা বলে না। আসলে টুনি ছিল প্রচুর কিপটে স্বভাবে, খাওয়া থেকে শুরু করে সব কাজে কিপটামো করত। একদিন, বাড়িতে কি কেউ আছিস মা? দয়া করে আমায় একটু খেতে দে তো, আমি যে ভীষণ ক্ষুধার্ত। কি ব্যাপার, সকাল সকাল দেখি ভিখারি এসে জুটলো? এই যে ভিখারি, জানতো এখান থেকে আমি কোনো খাবার টাবার দিতে পারবো না। এভাবে কেন বলছিস রে মা? দয়া করে আমায় কিছু খেতে দে, আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি। বাসি পচা চা খাবার আছে, তাই দে রে মা। শুনুন, আমার খাবার এত বেশি হয়নি যে আমি আপনাকে দান করব। যেসব বাসি খাবার আছে সেগুলো আপনাকে না দিয়ে আমি আমার হাঁস মুরগিকে খাওয়াবো। তাতে করে আমার সংসারের আরেকটু উন্নতি হবে, আয় হবে। আর আপনাকে খাইয়ে আমার কি লাভ বলুন তো? দূর হন তো বাবু এখান থেকে। তুই কিনা এত কিপটে, একজন ক্ষুধার্ত পাখিকে এভাবে বলছিস? ক্ষুধার্ত পাখির কষ্ট তুই বুঝবি না রে, বুঝবি না। তবে তুই এবার বুঝবি, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম।
তুই একটা পেটুক বউ হবি। সারাদিন তুই শুধু খাবি আর খাবি। সারাদিন খাবার পরেও তোর পেট ভরবে না, তুই সারা জীবন ক্ষুধার্ত থাকবি। বুড়ো ভিখারি এভাবেই অভিশাপ দিয়ে চলে যায়। এ কি, আমার পেটটা এমন কেন করছে? উফ, খুব খিদে পেয়েছে। যাই তাড়াতাড়ি রান্নাটা সেরে চটপট খেতে বসি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। হায় হায়, এটা আমি কি দেখছি বৌমা? তুমি আজকে এত রান্না করেছো, আর সব খাবার কিনা একা একাই বসে বসে খাচ্ছ। আমাকে তো তুমি খেতেই দিলে না। মা, আমার খুব খিদে পেয়েছে, এইসব খাবার আমি খাবো। আমার যে খুব খিদে পায় মা। এ কি রে বাবা, এটা কি আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন? যে বৌমা এত কিপটে ছিল, যে বৌমা এত খিদের জ্বালা সহ্য করত, কখনো ভালো মন্দ রান্না করতো না, আর সেই কিনা এত এত রান্না করেছে, আবার সেগুলো কিনা গপ গপ করে খাচ্ছে। এসব খাবার তো দুদিন ধরে খাওয়া যেত, হঠাৎ করে বৌমার আবার এত খিদে পেল কিসে? এরপর থেকে টুনি একেবারে পেটুক হয়ে যায়, সারা দিন শুধু খেতেই থাকে। কয়েকদিন থেকে বৌমার যে কি হয়েছে কে জানে, সারাদিন শুধু খেতেই থাকে, আমার জন্য কিছুই খাবার রাখে না। আমি বেশি খাবার খেতে গেলেই আমার দোষ হয়। সংসারের নাকি উন্নতি কম হয়, কিন্তু নিজে যে এত এত খাবার খাচ্ছে তাতে কিছু না। না, আমি এভাবে আর থাকতে পারবো না, আমি নিজেই রান্না করব। এই রে, জল আনতেই ভুলে গেলাম, যাই জলের পাত্রটা নিয়ে আসি। ও বাবা, মা দেখি অনেক সুন্দর রান্না করেছে, কি সুগন্ধ বেরোচ্ছে। এইদিকে কিছুক্ষণ আগে এত এত খাবার খেলাম, তবু আমার পেটই ভরলো না। এখন মার এগুলো রান্না করা খাবার খেয়ে আমার পেটটা একটু ভরিয়ে দেয়। আরে আরে বৌমা, করছোটা কি? এতগুলো খাবার খেয়ে নিচ্ছ? তুমি কি না আমার খাবারগুলো খেয়ে নিচ্ছ? খাবার রেখে আমি একটু জল আনতে গিয়েছিলাম, আর এর মধ্যে কিনা সব খাবার খেয়ে নিলে। বৌমা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কয়েকদিন থেকে তুমি কি শুরু করেছো বলো তো? আমাকে ঠিকভাবে তুমি খাবারও খেতে দিচ্ছ না, আর নিজে কিনা খাবার গলায় ঝুলিয়ে ঝুলিয়ে রাখছো। তোমার ব্যাপারটা কি? হ্যাঁ মা, এভাবে কেন বলছেন? খিদে পেলে খাবার খাবো না তো কি খাবো শুনি? আপনি মাথা খাবো নাকি বলুন তো? এখন তো দেখছি তুমি এই সংসারটাকে জলে ডুবিয়ে দেবে। যে হারে পেটুক হয়েছ, কবে যেন আমাকেই খেয়ে ফেলো। এই নাকি সংসারের আবার উন্নতি করবে। ধুর মা, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার পেটে সব খাবার হজম হয়ে গেল। আমার আবার খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? দেখি আর কিছু পাই কিনা। হায় হায়, এই বউ বলে কি? 5 মিনিটও হয়নি, আমার সব রান্না করা খাবারগুলো খেয়ে নিল। খাবার গিলতে না গিলতেই ওর আবার কিনা খিদে পেয়ে গেল। এই বৌমা পেটে কি হাতই ঢুকেছে নাকি? এই বৌমাকে নিয়ে তো আমি বড্ড জ্বালায় পড়লাম। ধুর, আমাকে আবার রান্না করতে হবে। উফ, আজকে বড্ড খিদে লেগেছে, এদিকে ঘরে কোনো খাবারই নেই। আমাকে যে খাবার খেতেই হবে, ক্ষুধার জ্বালা যে আমি একদম সহ্য করতে পারছি না। আরে বাহ, কি সুন্দর সবাই বেরিয়েছে, নিচে পাশের বাড়িতে কেউ ভালো মন্দ রান্না করেছে। যাই দেখি, সুযোগ বুঝে আমি খেয়ে আসি। হায় হায়, এটা মিনু মাসির ছেলের বউ না? এ এত পেটুক কি করে হলো? সর্বনাশ, আমার রান্না করা সব খাবারগুলোই তো খেয়ে নিয়েছে। আমার বাড়িতে তো আজ মেহমান আসবে, আমি এখন তাদের কি খাওয়াবো? হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। সবাই এসো, দেখে যাও এই টোনার বউ কি কাণ্ড ঘটিয়েছে। কাকলির চিৎকার শুনে আশেপাশে সব প্রতিবেশীরা হাজির হয়। কি রে কাকলি, কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছিস? তোমরা সবাই এসেছো? এই দেখো, টোনার বউয়ের কাণ্ড দেখো। আমার রান্না করা সব খাবারই খেয়ে নিয়েছে, এখন আমি মেহমানদের কি খাওয়াবো? এমনিতেই আমার অভাবের সংসার। কি কাণ্ড, এ বউ এত পেটুক! এত জনের খাবার কিনে একাই খেয়ে ফেলেছে। এই সবাই এই পেটুক বউকে ধরো,
আর বেঁধে ফেলো। এই পেটুক বউকে শাস্তি দিতে হবে, আবার না হলে কালকে অন্যের বাড়িতে হামলা দিবে। সবাই ধরো, ওকে ধরো। সবাই দড়ি দিয়ে পেটুক বউয়ের হাত পা বেঁধে ফেলে আর লাঠি দিয়ে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমার যে খুব লাগছে। মা, মা, এরা যে আমাকে মেরে ফেলবে। আপনি কোথায় মা? আমাকে বাঁচান, দয়া করে তোমরা হাত পায়ে বাঁধন করে দাও, আমাকে আর মেরো না তোমরা। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাদের খাবার খাইনি, আমার পেটে যে ভীষণ ক্ষুধা ছিল, তাই আমি খেয়ে ফেলেছি। চুরি করা খাবারগুলো খেয়ে কিনা আবার বড় বড় কথা। এই সবাই একে মারো, মেরে মেরে এর হাড়গোড় ভেঙে দাও, এরপর নদীতে গিয়ে ফেলে দিয়ে এসো। আমার মনে হচ্ছে তুই কোনো রাক্ষসী বউ, এখন খাবার খাচ্ছে, পরবর্তীতে আমাদেরও কিলে খেতে পারে। এই এই, তোমরা আমার বৌমার হাত পায়ের বাঁধন খুলে দাও, ওর যে কোনো দোষ নেই। কি ব্যাপার বলো তো মিনু মাসি, পেটুক বউ ঘরে এনে আবার পেটুক বউয়ের হয়ে ওকালতি করতে এসেছো? জানো, তোমার বৌমা আমার রান্নাঘর থেকে সব খাবারগুলোই চুরি করে খেয়েছে। আমি তোমাদের সব কথাই শুনেছি, আর আমি ভাবতাম আমার বৌমা হঠাৎ করে এত পেটুক হলো কিভাবে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম বৌমা একদিন ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেয়নি, ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দেয়নি, তাই ভিক্ষুক বৌমাকে পেটুক খাওয়ার অভিশাপ দিয়েছিল। দয়া করে তোমরা এবার ওকে ছেড়ে দাও, ওর যে কোনো দোষ নেই। ঠিক আছে মাসি, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু আর ছাড়বো না। এই সবাই এই বউয়ের হাত পায়ের বাঁধন খুলে দাও। মা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরেই এমনটা করেছি, আপনি বিশ্বাস করুন মা। বৌমা, তোমাকে দেখেই আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, তাই তো খোঁজ নিয়ে আমি সবটা জানতে পারলাম। এই নাও বৌমা, এই ফলটা খেয়ে নাও। আমি ওই ভিক্ষুকের কাছে গিয়েছিলাম, তোমার হয়ে ক্ষমাও চেয়েছি, আর উনি তোমাকে এই ফলটা খেতে বলেছে। এটা খেলে তুমি আবার আগের মতো হয়ে যাবে। এরপর টুনি ফলটা খায়। মা, এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটটা একদম ভরে গেল। মা, আমি আর আজ থেকে কিপটামো করব না, সবার সঙ্গে ভালো ব্যবহার করব। আমার লক্ষ্মী বৌমা, এবার বাড়িতে চলো। সকাল থেকে এই জমিতে কোদাল চালিয়ে যাচ্ছি, কিন্তু এখনো কোনো মাটি ভাঙতেই পারলাম না। এই জমির মাটি যে পাথর হয়ে আছে, জল না দিলে চাষ করবো কি করে? আর এদিকে তো পানি দেওয়ার কোনো ব্যবস্থাও নেই, বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে। হে ঈশ্বর, তুমি সহায় হও। এই বলে টোনা তার অসুস্থ শরীর নিয়ে কাজ করে বাড়িতে ফেরে আর বাড়িতে গিয়ে বসে পড়ে। এত পরিশ্রম হয় সহ্য করতে পারছি না। টনি, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিও তো, গলাটা যে শুকিয়ে গেছে। এই নাও পানি, তোমাকে কত করে বললাম এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে না টোনা। ঘরে থাকলে কিভাবে চলবে টুনি বলো? দুজনের খাবারের তো ব্যবস্থা করতে হবে, তাই না? এই বলে টোনা ঘরে চলে যায়, আর এভাবেই সে দিনটি কেটে যায়। টোনা অসুস্থ ছিল বলে টুনিও টোনাকে জমির কাজে সাহায্য করত। ছেড়ে দাও টুনি, এই জমিতে এত কষ্ট করে কোনো লাভই হবে না। এই শুকনো জমিতে চাষ করে আমরা কোনো ফসলই পাবো না। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে, কারণ এই জমিতে যে কোনো ভালো ফসলই জন্মাবে না। চলো টুনি, আমরা বাড়িতে চলে যাই। এরপর টোনা টুনি চলে যায়, আর টোনা চেয়েছিল ওই জমিটা বিক্রি করে নতুন একটা জমি কিনতে আর সেখানে চাষাবাদ করতে, কারণ এটা সম্ভব নয়, কারণ এই জমিটা কিনতে সবাই নিষেধ করে দেয়। আমাকে যা দাম দেবে আমি তা নিতেই রাজি ভাই, আমি কোনো আপত্তি করব না। না না টোনা, তোমার এই জমি আমি কিছুতেই নিতে পারবো না। তোমার এই জমি যদি আমি 1 টাকাতেও কিনি তাহলে তো আমার লস হয়ে যাবে, কারণ এই জমিতে তো আমি কোনো কাজই করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো টোনা, আমি আমার টাকা কিছুতেই জলে ফেলতে পারবো না। এই বলে বাবলু সেখান থেকে চলে যায়, আর টোনা হতাশ হয়ে তার জমিতে দাঁড়িয়ে থাকে। আর এভাবেই সময় কাটতে থাকে, আর টোনাদের অবস্থা আগে থেকে আরো খারাপ হতে থাকে। হ্যাঁ গো টোনা, শুনছো? আজ যে ঘরে
একটা দানাও নেই। আজ আমি কি রান্না করব বলো তো? আর তাছাড়া তুমি বা কি খাবে? কি খাবো আর টুনি? জল থাকলে জলই দাও, জলটা খেয়ে পেটটা ভরিয়ে নেই। এছাড়া আমি আর কি করতে পারবো? ঈশ্বর যে আমাকে কোনো কিছু করার ক্ষমতাই দেয়নি। শোনো না, ঈশ্বরের কৃপায় দাদা বৌদির কাছে তো অনেক কিছু আছে। আমি বলি কি, আমরা একবার তাদের কাছে যাই আর কিছু নিয়ে আসি, যা দিয়ে আমাদের কিছুদিন বেশ ভালোই কেটে যাবে। তুমি কি বলছো টুনি? যে নিজের দাদা আমাকে ঠকিয়েছে, আমাকে সাহায্য করার বদলে আমাকে ঠকিয়েছে, আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আর সে কিনা করবে আমাকে সাহায্য? দরকার নেই টুনি, ওখানে গিয়ে ছোট হওয়ার দরকার নেই। টোনার কথায় টুনি আর কিছুই বলে না। আর এভাবেই কেটে যায় 3 দিন। 3 দিন পর টোনা অনেক অসুস্থ হয়ে যায়। টোনার শরীরে অনেক জ্বর ছিল। টোনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কোনো টাকাই টুনির কাছে ছিল না। এবার মনে হচ্ছে আমাকে দাদা বৌদির কাছে যেতেই হবে। আমি যে টোনার এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। ওরা আমাকে যা ইচ্ছে তাই বলুক, আমি সবটা সহ্য করে নেব। তারপর টুনি মালতীর কাছে যায় আর তাকে টোনার অসুস্থতার কথা আর টাকার কথা বলে। সব শুনে মালতী বলে, এই দেখ টুনি, আমি তোকে টাকা দিতে পারি, কিন্তু তার বদলে আমার বাড়িতে তোকে কাজ করতে হবে। আসলে আমার বাড়ির কাজের পাখিটা অনেক কাজচোর, তাই ওকে তাড়িয়ে দিয়েছি। আর তোকে বেশি কিছু করতে হবে না, রান্না করা, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলোই। আর বাকি কাজগুলো না হয় আমি করে নেব। মালতীর এই কথায় টুনি রাজি হয়ে যায়, কারণ এছাড়া যে টুনির আর কোনো উপায় ছিল না। ঠিক আছে বৌদি, আমি তোমার কথাই রাজি, আর আমি কাল থেকে কাজে চলে আসবো। তারপর টুনি মালতীর বাড়িতে কাজ করতে থাকে, আর সারাদিন কাজ করে মালতী টুনিকে 50 টাকা দিত। টুনি অসহায় হয়ে সেই সামান্য টাকা দিয়ে টোনার জন্য ওষুধ কিনে নিয়ে যেত। একদিন টুনি মালতীর বাড়িতে কাজ করছিল, তখন, শোন না মা, আমাকে কিছু খেতে দিবি? আমার না বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দে না রে মা। এই গরিবকে খেতে দিলে ঈশ্বর তোর মঙ্গল করবে রে মা। আরে আরে, এই বাড়িটা কি তোমার দানশালা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, শাক সবজি চাল ডালের কত দাম বেড়েছে জানো? যাও তো বাবু, যাও এখান থেকে, বিদায় হও এখান থেকে, মাফ করো, যাও যাও যাও। দিদি, এই বুড়ি মাকে দেখে অনেক ক্ষুধার্ত আর অসহায় মনে হচ্ছে। আমি বললি কি, ঘরে তো 2টো বাসি রুটি আছে, ওই বাসি রুটি তো আর কেউ খাবে না, তাই বলছি কি ওই রুটি 2টো আমি বুড়ি মাকে দিই। খুব দানশীল হয়েছিস তাই না? আটার কত দাম জানিস? 2টো রুটি দিতে পারবি, কিন্তু তার বিনিময়ে আজকে তুই কোনো টাকাই পাবি না। ঠিক আছে মালতী দিদি, আজকে আমার কোনো টাকা লাগবে না। এই বলে টুনি বুড়িমাকে রুটি দেয়, আর বুড়ি রুটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর কাজ শেষ করে টুনির সঙ্গে আবারও সে বৃদ্ধার দেখা হয়। মা, তুমি অনেক ভালো, নিজের টাকার বিনিময়ে তুমি আমাকে রুটি দিয়েছো। ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। আমার যে কিচ্ছু চাই না বুড়িমা, শুধু আমাদের ফসলের জমিটা ভালো হলে আমাদের সব কষ্ট দূর হয়ে যেত। টুনি তার সব কষ্টের কথা বুড়িমাকে খুলে বলে। সব কথা শোনার পর বুড়িমা বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। এই ঢেঁড়স কটা রাখো আর তোমার জমিতে রোপণ করো, তুমি দেখবে তোমার সুদিন আসবে। তারপর টুনি ঢেঁড়স নিয়ে বাড়িতে ফেরে, আর টুনি তাদের জমিতে রোপণ করে। এই জমিতে ঢেঁড়স রোপণ করে কি হবে টুনি? কিছুই তো হবে না। তুমি টাকার বিনিময়ে বুড়িমাকে রুটি কেন দিতে গেলে বলো তো? কি খাবে এখন? এভাবে বলো না টোনা, বুড়িমা যে আমাকে অনেক ভালোবেসে এই ঢেঁড়সগুলো দিয়েছে, আর মাঝে মাঝে ঈশ্বরের আশীর্বাদ বড়দের আশীর্বাদের সমতুল্য হয়। তাছাড়া আমাদের ঘরে তো কিছু চাল আছে, সেগুলোই না হয় আমরা আজকে খাবো। তারপর ঢেঁড়সগুলো জমিতে রোপণ করে। টুনি আর টোনা সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালবেলা তারা তাদের জমিতে এসে অবাক, কারণ ঢেঁড়সগুলো ছিল সোনার। তারা ঢেঁড়স দেখে অনেক খুশি হয়,
আর তারা সেই সোনার ঢেঁড়স বাজারে বিক্রি করে অনেক টাকা পায় আর সেই টাকা দিয়ে অনেক জমি কিনে নেয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাই তাদের সুদিন ফিরে পায়। আমাদের তো সুদিন ফিরে এসেছে টোনা। আমি বলি কি, আমরা বনের ভিতরে একটা আশ্রম খুলি, সেখানে গরিব পাখিরা 3 বেলা খাবার আর থাকার মতো জায়গা পাবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো কথা টুনি, আমি ব্যবস্থা করছি। সেদিনের পর থেকে টুনি বৃদ্ধাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও বৃদ্ধাকে খুঁজে পায় না। বলে না, ঈশ্বর কোন রূপে কাকে দেখা দেয় তা কেউ বলতে পারে না।